Trump counterterrorism chief resigned from his post on the issue of Iran war. What actually happened? Guardian শিরোনামটি হচ্ছে ট্রাম্প কাউন্টার টেরোরিজম চিফ কুইটস ওভার ইরান ওয়ার, এবং দ্য ওয়াশিংটন পোস্ট যে হেডলাইনটি করেছে সেটা হচ্ছে সিনিয়র অফিশিয়াল ওপেনলি ব্রেকস উইথ হোয়াইট হাউস অ্যান্ড রিজাইন্স ওভার দ্য ইস্যু। যুদ্ধের উদ্দেশ্য কি, শেষ হবে কখন, এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। ঠিক এই সময়ে আসে যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা জো কেন্টের পদত্যাগ। তিনি জানিয়েছেন তার বিবেক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন দিতে পারছে না। এতে কি শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে, নাকি আন্তর্জাতিকভাবে সূচনা হবে নতুন এক সংকটের? 17 মার্চ কেন্ট পদত্যাগপত্রের একটি প্রতিলিপি প্রকাশ করেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে লেখেন, ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এই যুদ্ধ মূলত ইসরায়েল ও প্রভাবশালী মার্কিন লবিস্টদের চাপের কারণে শুরু হয়েছে। 45 বছর বয়সী জো কেন্ট অতীতে উগ্র ডানপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সমালোচনার মুখোমুখি হয়েছেন। কেন্ট ইউএস আর্মি স্পেশাল ফোর্সেসের সাবেক সদস্য। 11টি যুদ্ধাভিযানে অংশ নিয়েছেন তিনি। জো মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন এবং এরপরে সিআইএ তে কাজ করেন, আধা সামরিক একটি পদে কাজ করেন। সেখান থেকে তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাউন্টার টেরোরিজম চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় 8 মাসেরও বেশি সময় থেকে। জো কেন্ট ওয়াজ দ্য হেড অফ দ্য ইউএস ন্যাশনাল Counter-Terrorism Centers, and he resigned in March 17, 2026. And main reasons he opposed the US war against Iran. And in his own words, Iran posed no imminent threats to the US. He believed the war pushed by external pressure, especially Israel's lobbying influence. পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেন, ট্রাম্প তার আগের 3টি নির্বাচনী প্রচারে যে পররাষ্ট্রনীতি তুলে ধরেছিলেন তিনি সেটিকেই সমর্থন করতেন। কেন্ট স্মরণ করিয়ে দেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে অন্তহীন যুদ্ধ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি লেখেন, 2025 সালের জুন নাগাদ আপনারা বুঝে গেছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ। এ যুদ্ধ যুক্তরাষ্ট্র থেকে দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয়, দেশের সম্পদ ও সমৃদ্ধি নষ্ট করে। তবে এর জন্য কিছু সংবাদ মাধ্যম ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা ও লবিস্টদের দায়ী করেছেন। He believed the war was pushed by external pressure, especially Israel and lobbying in. He said he cannot in good conscience support the war. এবং এখানে একটা ইম্পর্টেন্ট টুইস্ট তৈরি হয়েছে, মানে he was also under FBI investigation for alleged leaks in before resigning. How this affects the war and the big picture? The question is not just a personal decisions, it's a signal of internal conflict inside the US systems. And he is the first senior officials to openly break with the governments over the war, and it shows the seriously disagreements inside the administration. The war is not fully unified or stable politically. এখানে আরেকটি প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে intelligence credibility questions. He was a top counterterrorism intelligence figure. When someone like him says no real threat, that creates doubt. Is the war based on real intelligence or political pressures and narrative buildings? এই প্রশ্নটা তখন সবার মধ্যে আবার নতুন করে আলোচনা হতে শুরু করে, এবং গভর্নমেন্টস নিড এ ক্লিয়ার রিজনস। ট্রাম্প কল্ড হিম উইক অন সিকিউরিটি, আদার্স সাপোর্টেড হিম, and polarizations inside US leaderships that can affect war strategy, decisions making, speed, long-term commitment, and ultimately it can bring a chaos throughout the world economy and political structure. And Joe's first wife was died in an attack in Syria in 2019, and she was killed by ISIS suicide bombing. She died in 2019 and killed in an ISIS suicide bombing in Manbij, Syria, and she left 2 sons. Why his wife's death mattered. After losing his wife in war, he became strongly anti-endless war. In resignation, he basically said he won't see others to die in another war he thinks is unnecessary. And big takeaway, রেজিগনেশন এটাই প্রমাণ করে যে ট্রাম্প পজিশনের মধ্যে একটি বড় ফ্র্যাকচার তৈরি হয়েছে। অ্যান্ড তার ওয়াইফ অস্ট্রেলিয়ান আর্মির একজন ইউএসএ ছিলেন, এবং তার এই ডেটটা তার মধ্যে ইমোশনাল আইডিওলজিক্যাল একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসে, এবং যেটা তাকে এই ইরান ওয়ারের বিরুদ্ধে দাঁড়াতে এক ধরনের স্পিরিট জুগিয়েছে বলে এটা ভাবাই যেতে পারে। যারা ট্রাম্পকে তার আমেরিকা ফার্স্ট নীতি থেকে সরে আসতে প্রভাবিত করেছেন। কেন্ট বলেন, মানুষকে মিথ্যা বলে বিশ্বাস করানো হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি আসন্ন হুমকি। এখনই হামলা করলে দ্রুত জয়ের সমূহ সম্ভাবনা আছে।
কেন্টের মতে একই কৌশল ব্যবহার করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়িয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্র এই ভুল আর করতে পারে না। কেন্ট সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান চলাকালে তার স্ত্রী শনন নিহত হওয়ার ঘটনাটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক পল কুইর্ক বলেন, কেন্টের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা যায় কিভাবে সরকারের প্রাসঙ্গিক সামরিক গোয়েন্দা ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের পরামর্শকে পাশ কাটিয়ে ট্রাম্পের কর্মকাণ্ড চলে। কেন্টের পদত্যাগ কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আমি সন্দিহান। কেন্টের পদত্যাগপত্র রিপাবলিকানদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। কেউ কেউ তার পদত্যাগকে নৈতিক অবস্থান বিবেচনা করে সমর্থন করেছেন, আবার প্রেসিডেন্টের প্রতি তার আনুগত্য বজায় না রাখার বিষয়ে নিন্দা জানিয়েছেন কেউ কেউ। ট্রাম্প নিজেও কেন্টকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবসময় তাকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করেছি, কিন্তু সবসময় মনে হয়েছে তিনি নিরাপত্তার বিষয়ে দুর্বল। এখন ভালো হলো তিনি বের হয়ে গেছেন, কারণ তিনি বলেছিলেন ইরান কোনো হুমকি নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটো কেন্টের দাবিকে অপমানজনক ও হাস্যকর উল্লেখ করে খারিজ করে দিয়েছেন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন মনে করেন, ইরানের হুমকি নিয়ে কেন্টের ধারণা ভুল। আরকানসার সিনেটর টম কটনও এমনটাই মনে করেন। তবে জো কেন্টের সিদ্ধান্তের প্রশংসা করেছেন রক্ষণশীল ধারার গণমাধ্যম বিশ্লেষক টাকার কার্লসন। নিউ ইয়র্ক টাইমসকে টাকার বলেন, জো আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ, তাকে উন্মাদ হিসেবে উপেক্ষা করা যাবে না। তিনি এমন একটি পথ থেকে বের হচ্ছেন যা তাকে সর্বোচ্চ স্তরের প্রাসঙ্গিক গোয়েন্দা তথ্য পাওয়ার সুযোগ করে দিয়েছে। সমালোচকদের কেউ কেউ কেন্টের পদত্যাগপত্রের সেই অংশকে তুলে ধরেছেন যেখানে তিনি ইরানে হামলা চালাতে ট্রাম্পকে প্রভাবিত করার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। সমালোচকেরা দাবি করেছেন এ ধরনের মন্তব্য ইহুদি বিদ্বেষী, কারণ এতে ইসরায়েলের নেতা বা কর্মকর্তাদের খারাপ শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করেছেন ট্রাম্পকে। আরেকটি খবরে দেখা যাচ্ছে সৌদি আরব প্রথমবারের মতো, অর্থাৎ মিডল ইস্টের কোনো দেশ প্রথমবারের মতো ইরানকে আক্রমণ করার জন্য একটি বার্তা তারা দিল। সেই দেশটি হচ্ছে সৌদি আরব। বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মনির ভাই, গত 28 ফেব্রুয়ারি ইরানে প্রথম ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা হয়েছিল। সেই হিসেবে আজ 19 মার্চ 20 দিন পড়ছে, প্রায় 3 সপ্তাহ। তো আমরা শুনেছিলাম, গণমাধ্যমে এসেছিল যে 4 সপ্তাহ ব্যাপী এই যুদ্ধটা চলতে পারে। তো 3 সপ্তাহের কাছাকাছি সময় এসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানে সম্ভাব্য হামলা হতে পারে সৌদি আরবের। কোন প্রেক্ষাপটে এই হামলার হুমকি? আসলে দেখুন, যুদ্ধটা 28 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, তারপরে কিন্তু এখন চলছে, থেমে নেই। হামলা হচ্ছে, পাল্টা হামলা হচ্ছে, দুই তরফেই হচ্ছে। এবং এর মধ্যে শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরান হামলা চালাচ্ছে, ইরান পাল্টা হামলা চালাচ্ছে হচ্ছে মধ্যপ্রাচ্যে যেই জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা আছে, ঘাঁটি আছে, এই জায়গাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার কারণে অনেকগুলো দেশ জড়িয়ে আছে এর মধ্যে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া আর কোনো দেশ কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধে কিন্তু জড়ায়নি। ট্রাম্প কিন্তু বারবার সরাসরি যুদ্ধে জড়ায়নি। ট্রাম্প বারবার আহ্বান জানিয়েছিলেন ন্যাটোকে যুদ্ধ অন্তর্ভুক্ত করতে, যুক্ত করতে, অন্য দেশগুলোকে এগিয়ে আসতে, কিন্তু ওই জায়গায় উনি বলা যায় ব্যর্থ হয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি গতকাল যেহেতু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা আছে এমন জায়গাগুলো ইরানের দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই জায়গায় সৌদি আরবের উদ্যোগে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হয়েছিল রিয়াদে। সেই রিয়াদে বৈঠকের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তারা দেশ এই জটিলতায় আক্রান্ত হচ্ছে এবং এই হামলাটা যদি ইরানের দিক থেকে যদি হামলা হচ্ছে, তাহলে এরকম যদি হামলা হয় তাহলে হচ্ছে তারা পাল্টা হামলা চালাবে। আর প্রচ্ছন্ন একটা বিষয়, যেটা হুমকি, প্রচ্ছন্ন হুমকি বলা যায় কূটনৈতিক ভাষায়, যদি বলেন যে সরাসরি কিন্তু তারা যুদ্ধে জড়াচ্ছে সেটা কিন্তু ঘোষণা কিন্তু দেয়নি, কিন্তু যে কথাটা উনি বলেছেন যে এভাবে যদি হামলা হয় তাহলে তারা হচ্ছে গিয়ে তারা পাল্টা জবাব দিতে বাধ্য থাকবে। প্রতিহতের মতো প্রতিহত, কিন্তু এর আগেও কিন্তু প্রতিহত করার কথা বলেছিল, কিন্তু সৌদি আরব অন্য দেশগুলো যদি ইরান যদি তাদের উপর হামলা করে তারা প্রতিহত করবে, কিন্তু আক্রমণ করবে না। কিন্তু এখন এই জায়গার মধ্যে, এই কথাটার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহানের কথার মধ্যে এক ধরনের আক্রমণের
ধরনের সুর পাওয়া যাচ্ছে। তো সেই কারণে বলা হচ্ছে এটাকে হুমকি হিসেবেই দেখা যায় যে সৌদি আরব আসলে যুদ্ধ জড়ানোর একটা ইঙ্গিত কিন্তু এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। পাল্টা একটা প্রশ্ন কিন্তু চলে আসে তখন, সৌদি আরব যদি ইরানে হামলা করে তাহলে ইরান তো আবার হামলা করবে সৌদি আরবে, এক। দুই হচ্ছে ইরানের যে সামরিক শক্তি, সেই শক্তি বিবেচনায় সৌদি আরবের সেই সক্ষমতা আছে কিনা? দেখুন, সৌদি আরবের সেই সক্ষমতা আছে কিনা, যদি যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে সেই সক্ষমতা তো সৌদি আরবের না, সৌদি আরবের সক্ষমতা দিয়ে হবে না। এই সক্ষমতাটা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের মিত্রতার বন্ধন কিন্তু দীর্ঘদিনের। ফলে যদি সৌদি আরব এখানে আক্রমণের জায়গায় যায় তাহলে যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিতভাবে সে সহায়তা পাবে, এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যারা আছে, যারা সৌদি বলয়ে আছে, তারাও হচ্ছে গিয়ে সহায়তা করবে। তাহলে আক্রমণটা আসলে সৌদি আরব একা করবে না, আক্রমণটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের হাতকে শক্তিশালী করাটা হবে। ফলে একক অর্থে সৌদি আরবের সঙ্গে ইরানের যদি হচ্ছে গিয়ে আপনি যুদ্ধাস্ত্রে পাল্লাপাল্লি করেন তাহলে হয়তো সৌদি আরব পিছিয়ে থাকতে পারে, কিন্তু অন্য জায়গায় তারা হচ্ছে গিয়ে সহায়তাগুলো পাওয়ার কারণে তারা কিন্তু হচ্ছে গিয়ে কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাবে। ধরেন সৌদি আরব ইরানে হামলা করলো, ইরান তো আবার পাল্টা হামলা করবে। সেই ক্ষেত্রে সৌদি আরবের যে স্পর্শকাতর স্থাপনা আছে, মসজিদ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, পবিত্র মক্কা শরীফ আছে, এই সমস্ত ধর্মীয় স্থাপনা আছে, খুবই সেনসিটিভ। তো সেই ক্ষেত্রে হামলার সময় তো অনেক সময় মিসফায়ার হয়, তারপরে হচ্ছে টার্গেট মিস হয়, নানানভাবে র্যান্ডম হামলা হয়। সেটা কি সৌদি আরবের জন্য, বিশেষ করে মুসলিম উম্মার জন্য একটা ঝুঁকি কিনা? দেখুন, এখন পর্যন্ত যে হামলাগুলো হয়েছে, ইরান যে হামলাগুলো করেছে সেগুলো হচ্ছে গিয়ে অনেকটা সামরিক স্থাপনা, এবং এর বাইরে হচ্ছে গিয়ে কিছু তেল ক্ষেত্রগুলোতে হামলা করেছে, যে জ্বালানি ক্ষেত্রগুলোতে। এর বাইরে কোনো বেসামরিক স্থাপনায় কিন্তু হামলা এখন পর্যন্ত আমরা দেখিনি। এখন সৌদি আরবের যেই বিষয়গুলো আছে, যেগুলো হচ্ছে গিয়ে মুসলিম বিশ্বের জন্য হচ্ছে গিয়ে স্পর্শকাতর এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, যে মক্কা শরীফ, মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এই স্থাপনাগুলো আছে, এই জায়গায় এখন পর্যন্ত হচ্ছে কি ইরানের কোনো হামলা আমরা দেখিনি। বা এই জায়গা থেকে আমাদের মধ্যপ্রাচ্যে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তারাও জানিয়েছেন যে সৌদি আরবের কয়েকটা এলাকায় আতঙ্কে থাকলেও এই জায়গাগুলোতে এখন পর্যন্ত আতঙ্ককর কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এই কারণেই যে এখানে ইরান কোনো হামলা চালায়নি। তো সচেতনভাবে, যদিও সৌদি আরব এবং ইরান বাংলাদেশ মুসলিম বিশ্বের মধ্যে হচ্ছে গিয়ে শিয়া এবং সুন্নি প্রধান দুইটা বলয়ের মধ্যে আছে, তো এই জায়গায় ধরুন যে এই স্থাপনাগুলির ক্ষেত্রে কিন্তু সবাই হচ্ছে বিরোধ বা বিবাদ নেই এই জায়গাগুলির ক্ষেত্রে, তো মূল জায়গা। তো সেই জায়গায় ইরান এখন পর্যন্ত হামলা করেনি, হামলা চালানোর ইঙ্গিতও কিন্তু আসলে দেখা যাচ্ছে না, যেহেতু মক্কা বলেন এবং মদিনা বলেন, এই জায়গাগুলি ঘিরে কিন্তু ওই ধরনের কোনো স্থাপনা বা ওই ধরনের কোনো ইরান যেগুলোকে লক্ষ্যবস্তু করছে এমন কিছু নেই। ফলে হামলার সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। তারপর আপনি যেটা বললেন, শঙ্কা তো থাকেই।